বিজিবি, র্যাব এবং ডিজিএফআই আর আনসার বাহিনীর নানা স্পর্শকাতর বিষয় এবার সামনে আনলেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তাকে কিভাবে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন, মেজর জেনারেল জিয়াউল হাসান কেন তাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন, এসএসএফ, ডিজিএফআই এর পোস্টিং পেতে তরুণ অফিসাররা কি কৌশল নিতেন, এমন অনেক প্রশ্নের উত্তর নিজের ফেসবুকে তুলে ধরেছেন আইকেবি। 6 কিস্তিতে এই পোস্টগুলো প্রকাশ করা হয়, যার সব শেষটি সামাজিক মাধ্যমে এসেছে গত 14 মার্চ। পোস্টের শুরুতেই তরুণ অফিসাররা কেন এসএসএফ, র্যাব, ডিজিএফআই বা এই জাতীয় সংস্থায় যেতে মরিয়া সে বিষয়টি তুলে ধরেছেন ইকবাল করিম ভূঁইয়া। আর এক্ষেত্রে তারা কি কৌশল অবলম্বন করছেন সেটিও প্রকাশ করেছেন আইকেবি। তিনি লিখেছেন, গাড়িতে ভ্রমণ করার সময় আমার এডিসি পাশের সিটে বসতেন। একবার আমার প্রথম এডিসি ক্যাপ্টেন তৌহিদ জানালেন, এখনকার অনেক তরুণ অফিসার ইচ্ছে করে কোর্সে বেশি নম্বর পেতে চান না, কারণ শীর্ষস্থানে এ বা এ প্লাস পেলে তাদের পোস্টিং হয় এডিসি হিসেবে, অথবা ব্রিগেড বা ডিভিশন সদর দফতরে স্টাফ অফিসার হিসেবে, বা বিএমএ বা SINDT তে প্রশিক্ষক হিসেবে, যেগুলোতে ভবিষ্যতের উন্নতির তেমন সুযোগ থাকে না। কিন্তু একটা ভালো মানের বি পেলে এসএসএফ, র্যাব, ডিজিএফআই বা এই জাতীয় সংস্থায় পদ পাওয়া যায়, যেখানে পদোন্নতির সম্ভাবনা বেশ উজ্জ্বল। আমি এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে চেষ্টা করেছিলাম, কিন্তু সেই উচ্চ প্রোফাইল পোস্টিংগুলোর চাকচিক্য, তুলনামূলক স্বাধীনতা এবং ক্যারিয়ারের সুযোগ অনেককে আকর্ষণ করত। এসএসএফই এত বেশি জুনিয়র অফিসার নিয়ে নিত যে MS শাখা অন্যান্যদের চাহিদা মেটাতে গলদঘর্ম হতো। এসএসএফে কাজ করার সময় তারা নানা বিতর্কিত লোকজনের সংস্পর্শে আসত এবং এতে তাদের রেজিমেন্টাল মানসিকতার কিছুটা হলেও ক্ষয় হতো। আমার দুশ্চিন্তা আরও বেড়ে গেল যখন শুনলাম এসএসএফ এর একজন অফিসার মেজর রবি এসএসএফ আর PGR এর অফিসারদের উৎসাহ দিচ্ছেন একজন মিস্টার নবীর কাছে টাকা বিনিয়োগ করতে, যিনি শেয়ার বাজারে লাভজনক মুনাফার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এতে DGSSF মেজর জেনারেল মিয়া আবেদিন যুক্ত ছিলেন বলে কানে আসে এবং মনে হয় নিরাপত্তা উপদেষ্টাও বিষয়টি জানতেন। পরে আমার পুরনো ইউনিটের একজন অফিসার আমাকে জানান, যারা এই বিনিয়োগ করেছিলেন তারা মুনাফা বা লভ্যাংশ দূরের কথা আসল টাকাও ফেরত পাচ্ছেন না, কারণ শেয়ার বাজারে ধস নেমেছে। তিনি আরও বলেন, নিরাপত্তা উপদেষ্টা তাকে ডিজিএফআই আর র্যাব ব্যবহার করে এই টাকা উদ্ধারের নির্দেশ দিয়েছেন। আমি তাকে সাবধানে ও নিজের বিবেচনা অনুযায়ী এগোতে বললাম। অল্প কিছুদিন পর মিস্টার নবীর সন্দেহজনক মৃত্যু সারা দেশের সংবাদপত্রে শিরোনাম হয়। ডিজিরা তাদের ক্ষমতা ব্যবহার করে বেনিফিট পেতেন। একজনের স্ত্রী একটি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন, যিনি ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতেন ওখানে বিনিয়োগ করতে। আরেকজন প্রধানমন্ত্রী সচিবালয় থেকে অবৈধ VOIP চালাতেন। প্রধানমন্ত্রীকে আমি দেখালাম কি পরিমাণ ফোন কল মাসে প্রায় 1 মিলিয়ন এসএসএফ লাইনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। তিনি খুব অবাক হয়ে প্রিন্সিপাল সেক্রেটারি আবুল কালাম আজাদকে তদন্ত করতে বলেন। পরের বার ওনার সাথে দেখা হলে তিনি আমাকে জানান তদন্তে অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়েছে। বিজিবি, র্যাব, এসএসএফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা। পঞ্চম অংশ। একদিন সেনা প্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয়। অফিসে কার্যরত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেওয়া হয়। ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন। পরবর্তী আধা ঘন্টা অফিসটিতে তন্ন তন্ন করে বোমা খোঁজা হয়। আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমামুক্ত ঘোষণা করা হয়। আমি জগলুলকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। জগলুল জানালেন তিনি তার এক অফিসার মেজর সুমনের কাছ থেকে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায় এবং সিদ্ধান্ত নেই যে এখন থেকে আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে, বিশেষ করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময়। ব্রিগেডিয়ার জেনারেল জগলুলও আমার নিরাপত্তার জন্য অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করেন। বিশেষ করে প্রতি সকালে আমার অফিস ও বাসা পুঙ্খানুপুঙ্খভাবে সার্চ করার ব্যবস্থা করা হয়। আমি এরপর ফরমেশন অফিসারদের এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এসব অপারেশন বা ক্রস ফায়ারের বর্বরতা ও এতে জড়িতদের সম্ভাব্য পরিণাম সম্পর্কে সরাসরি বলতে শুরু করি। বিশেষ করে প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কোর্সে আসা অনেক অফিসারকে একসঙ্গে সতর্ক করার সুযোগ পাই। তবু দেশ জুড়ে পত্রিকায় ক্রস ফায়ারের খবর আসতে থাকায় আমি বিরক্ত হয়ে উঠি। এক পর্যায়ে সিদ্ধান্ত নেই র্যাব, ডিজিএফআই আর বিজিবিতে আর কোনো অফিসারকে পোস্টিং দেব না।
ডিজি বিজিবি মেজর জেনারেল আজিজ ও কর্নেল জিয়া প্রধানমন্ত্রী সচিবালয়ে অভিযোগ করেন এবং নিরাপত্তা উপদেষ্টাকে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে বলেন। ডিজিএফআই মেজর জেনারেল আকবর বারবার অনুরোধ করলে শেষ পর্যন্ত আমি নিজে একটি 10 থেকে 12 জনের অফিসার দলের তালিকা তৈরি করে তাকে দিই। এদিকে কর্নেল জিয়া আরও লবিং নিরাপত্তা উপদেষ্টা MSPM আর নিজের কোর্সমেট AMSPM এর সহায়তায় আমার DMI-কে অপসারণ করেন, কারণ তিনি ভাবতেন DMI আমাকে তার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। স্বাভাবিক নিয়মে সেনাপ্রধানই DMI আর COASE নিয়োগ দেন, কিন্তু আবার আপত্তি সত্ত্বেও DMI-কে সরিয়ে দেওয়া হয়, যা আমাকে যথেষ্ট অপমানিত করে। তবে COASE ব্রিগেডিয়ার জেনারেল ফজলেলকে আমার তীব্র বিরোধিতার মুখে সরাতে ব্যর্থ হয়। পরবর্তীতে মিস্টার বেনজির স্বয়ং আমার কাছে আসেন এবং র্যাব চালাতে আমার সহায়তা চান, কিন্তু আমি তাকে অফিসার দেওয়ার কোনো নিশ্চয়তা দিইনি। MSPM আমাকে কয়েকবার ফোন করে জানান যে প্রধানমন্ত্রী র্যাব, বিজিবি আর ডিজিএফআইতে আরও অফিসার চাচ্ছেন। আমি আমার সিদ্ধান্তে অনড় থাকি। চট্টগ্রামের হোটেল রেডিসন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলার এক পর্যায়ে আমাকে ডেকে বলেন র্যাবে আরও জুনিয়র অফিসার বদলে দিতে। আমি বুঝিয়ে বলি PGR, SSF, DGFI, বিজিবি সবখানে ইতিমধ্যে এত অফিসার দেওয়া হয়েছে যে এই মুহূর্তে অতিরিক্ত অফিসার দেওয়ার মতো অবস্থা সেনাবাহিনীর নেই। তিনি জোরাজুরি করলেও আমি আমার অবস্থানই শেষ পর্যন্ত অটল থাকি। আজকে আমরা এমন একটা অবস্থানে এসে দাঁড়িয়েছি যে র্যাব সম্পর্কে জরুরি সিদ্ধান্ত নেওয়া বাঞ্ছনীয়। আমি সেনাপ্রধানকে অনুরোধ করব যেন তিনি এই প্রতিষ্ঠানটিকে ভেঙে দেওয়ার জন্য সরকারের কাছে সুপারিশ করেন। সেটি সম্ভব না হলে সামরিক অফিসারদের র্যাব থেকে যেন স্থানীয়ভাবে প্রত্যাহার করে নিয়ে আসেন। এটি করার জন্য বর্তমান সেনাপ্রধানের যে স্বাধীনতা তৈরি হয়েছে, আগের কোনো সেনাপ্রধানের তা ছিল না। তার এই নতুন লব্ধ অবস্থানের জন্যই তাকে অনুরোধ করছি তিনি যেন আমরা যে কাজটি করতে পারিনি সেটি সম্পূর্ণ করেন।